আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। জুনের যুদ্ধের পর ইরানের ভয়ে ইসরায়েল যুদ্ধবিমানগুলোকে বিদেশে লুকিয়ে রেখেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাল্লায় সীমা না রাখার ঘোষণা ইরানের। পূর্বে ভারত ও পশ্চিমে আফগানিস্তান, দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান, বললেন খাজা আসিফ। সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, বললেন সংবিধানের ওপর নগ্ন হামলা। ফিলিস্তিনে মসজিদে আগুন, কুরআন অবমাননা করল ইসরায়েলি বাসিন্দারা। ন্যাটো রাশিয়া যুদ্ধ অনিবার্য, জানালেন সার্বিয়ার প্রেসিডেন্ট। যৌথভাবে সন্ত্রাস বিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। চীন সীমান্তের পাশে নতুন বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারত। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। অবশেষে ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে 14 এপ্রিল এবং 1 অক্টোবরের পর ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে ইরান। এর মধ্যে IOF ঘাঁটিও আছে। ইসরায়েলের একটি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে হামলার ভয়ে ইসরায়েল তার বেশিরভাগ যুদ্ধবিমান বিদেশে সরিয়ে নিয়েছিল। IOF মুখপাত্রের অস্বীকার ও সামান্য ক্ষতির বিষয়ে প্রকাশিত নথি সত্ত্বেও ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো তথা IOF ঘাঁটিগুলো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে গুরুতর ক্ষতি হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের রিপোর্টে এসেছে, এই ঘটনাগুলো যুদ্ধের কিছু সাফল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে, পাশাপাশি টেল শেমেম সিস্টেমের ওপর ভয়াবহ আঘাত, যা দৃশ্যত বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ সহ বিলীন বা অদৃশ্য হয়ে গেছে। IOF ঘাঁটির ক্ষয়ক্ষতির ভিডিও অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু সেন্সরশিপের কারণে আমাদের সেগুলো শেয়ার করতে নিষেধ করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েল গত 13 জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। হামলার বেশ কজন ইরানি শীর্ষ সামরিক কমান্ডার এবং বিজ্ঞানী প্রাণ হারায়। এছাড়াও আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকরাও হত্যাযজ্ঞের শিকার হন। এই সব হামলায় নারী ও শিশুসহ 1000 জনেরও বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছে। ইসরায়েলকে রক্ষায় 22 জন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সামিল হয় এবং 3টি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশ্য শেষ পর্যন্ত ট্রাম্পের যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে। 24 জুন কার্যকর হয় যুদ্ধবিরতি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি চলছেই এবং কোনোভাবে পাল্লা সীমিত করার পরিকল্পনা নেই। তিনি বলেন, IRGC একটি গতিশীল ও প্রযুক্তিগতভাবে অগ্রসর সংস্থা, যা নিজেদের অগ্রগতির পথে দৃঢ়ভাবে এগোচ্ছে। ফাদাভি আরও জানিয়েছেন, IRGCর প্রতিরক্ষা ক্ষমতা ইতোমধ্যেই উন্নত এবং ভবিষ্যতেও তা আরও বৃদ্ধি পাবে। এর আগে ইরান 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র পাল্লায় সীমা না রাখার ঘোষণা এলো, খবর জানায় মেহের নিউজ। ফাদাভি উল্লেখ করেন, ইরানের অনুসরণ করা ক্ষেপণাস্ত্রের পাল্লা মরহুম ইমাম খামেনির মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, IRGCর ক্ষমতা সীমাবদ্ধ করার সাথে কোনো সম্পর্ক নেই। IRGC একটি গতিশীল এবং উন্নত সংস্থা, যা দৃঢ়ভাবে অগ্রগতির পথে অটল। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে এগিয়ে নিতে অবদান রাখার কারণে তিনি শহীদ হাসান তেহরানি, মোগাদ্দাম এবং অন্যান্য শহীদদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বলেন, যখন আল্লাহ দেখেন যে আমরা আমাদের কর্তব্য পালন করি, তখন তিনি আমাদের বিজয় দান করেন। এই সপ্তাহের শুরুতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি জোর দিয়ে জানিয়েছিলেন, দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিমাদের কোনো বিষয় নয় এবং এই ধরনের বিষয়গুলো উত্থাপন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের আধিপত্যবাদী নীতিকে প্রকাশ করে। পূর্বে ভারত ও পশ্চিমে আফগানিস্তান, দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান। পূর্ব পশ্চিম সীমান্ত দুই ফ্রন্টেই পাকিস্তান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই দাবি করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী।
খাজা আসিফ বলেন, আমরা প্রস্তুত, আমরা পূর্ব ভারত ও পশ্চিম আফগানিস্তান উভয় সীমান্তে লড়াইয়ের জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং দ্বিতীয় রাউন্ডে তিনি আমাদের সাহায্য করবেন। তিনি আরো বলেন, যদি তারা চূড়ান্ত লড়াই চায় আমাদের কাছে তখন যুদ্ধ ছাড়া বিকল্প কিছু থাকবে না। ইসলামাবাদে বিস্ফোরণের 12 জনের প্রাণহানির ঘটনার পর এই মন্তব্য করলেন খাজা আসিফ। এদিকে ইসলামাবাদ আদালত প্রাঙ্গণে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে, হামলাকারী একজন আফগান নাগরিক বলে বুধবার নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। বৃহস্পতিবার জিও নিউজের খবরে বলা হয়, আমি নিশ্চিত করতে পারি যে আক্রমণকারী একজন আফগান নাগরিক। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং অপ্রয়োজনীয়ভাবে অন্যদের দোষারোপ করে না। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত ভবনের বাইরে ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়। বৃহস্পতিবার জেলা আদালত বন্ধ রয়েছে এবং শহরের অন্যান্য আদালত ভবনগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন পাকিস্তান সুপ্রিম কোর্টের 2 বিচারপতি, বললেন সংবিধানের ওপর নগ্ন হামলা। পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সংবিধানের 27তম সংশোধনী পাশ করিয়েছে। এরপরই সংবিধান আর রইল না এমন আক্ষেপ করে দেশটির সুপ্রিম কোর্টের 2 বিচারপতি পদত্যাগ করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির স্বাক্ষরের মাধ্যমে বিতর্কিত 27তম সাংবিধানিক সংশোধনী আইনে পরিণত হয়। এর কয়েক ঘন্টা পরই পদত্যাগপত্র জমা দেন বিচারপতি মনসুর আলী শাহ ও আতহার মিনাল্লাহ। রাষ্ট্রপতিকে লেখা পদত্যাগ পত্রে বিচারপতি মনসুর আলী শাহ এই সংশোধনীকে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সংবিধানের ওপর এক গুরুতর আঘাত হিসেবে। তিনি লিখেছেন, এটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগকে নির্বাহী নিয়ন্ত্রণে এনেছে এবং আমাদের সাংবিধানিক গণতন্ত্রের মূল ভিত্তিতে আঘাত এনেছে। মনসুর আলী আরো লিখেছেন, জাতির সর্বোচ্চ আদালতের ঐক্যকে ভেঙে এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা ও সততাকে পঙ্গু করেছে, দেশকে বহু দশক পিছিয়ে দিয়েছে। মনসুর আলী শাহ বলেন, তার সামনে 2টি পথ ছিল। এক, আদালতের বিচারপতি হিসেবে থাকা, যা হবে সেই প্রতিষ্ঠানটির ভিত্তি দুর্বল করার সমান। 2, পদত্যাগ করা। তিনি বলেন, এই আদালতে থেকে যাওয়ার মানে হবে সংবিধান বিরোধী কর্মকাণ্ডে নীরব সম্মতি জানানো এবং এমন এক আদালতে বসা যার কণ্ঠস্বর ইতোমধ্যেই রুদ্ধ করা হয়েছে। মনসুর আলী অভিযোগ করেন, 26তম সংশোধনীর সময়ও সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রশ্নে রায় দিতে পারতেন, কিন্তু 27তম সংশোধনী সেই ক্ষমতা কেড়ে নিয়েছে। এমন একটি ক্ষীণ ও অক্ষম আদালতে থেকে আমি সংবিধান রক্ষা করতে পারি না। অন্যদিকে বিচারপতি আতহার মিনাল্লাহ তার পদত্যাগ পত্রে লিখেছেন, আমি 11 বছর আগে যে সংবিধানের শপথ নিয়েছিলাম তা আর নেই। আতহার জানান, সংশোধনী পাশের আগে তিনি প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, আজ সেই আশঙ্কাগুলোই সত্য প্রমাণিত হলো। আতহার লিখেছেন, আমি যে সংবিধান রক্ষা করার শপথ নিয়েছিলাম তা এখন আর নেই। নতুন যে ভিত্তি স্থাপন করা হচ্ছে তা ওই সংবিধানের কবরের ওপর দাঁড়িয়ে। আতহার আরো বলেন, যে পোশাক আমরা পরি তা কেবল সাজসজ্জা নয়, এটি জনগণের প্রতি আমাদের দায়িত্বের প্রতীক। কিন্তু ইতিহাস সাক্ষী, নীরবতা ও আপোষের মাধ্যমে এই পোশাক অনেক সময় বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনে মসজিদে আগুন, কুরআন অবমাননা করল ইসরায়েলি বাসিন্দারা। ইসরায়েলে অবৈধভাবে পড়ে ওঠা বসতির কিছু বাসিন্দা পশ্চিম তীরের দেইর ইন্তিয়া নামের ফিলিস্তিনি গ্রামের একটি মসজিদে আগুন দেয় এবং কুরআন অবমাননা করে। এছাড়াও মসজিদের ভেতরের অংশ ভাঙচুর করে দেয়াল জুড়ে নিন্দনীয় নানা বক্তব্য লিখে রেখে গেছে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের একটি দেয়াল এবং অন্তত 3টি কুরআন গ্রন্থ, কিছু কার্পেট পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় লেখা ছিল, আমরা ভয় পাই না, আমরা আবারও প্রতিশোধ নেব এবং নিন্দা চালিয়ে যাও। এসব বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড প্রধান মেজর জেনারেল আভি ব্লুথকে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্লুথ একদিন আগেই বসতকারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এটি সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় নতুন আগ্রাসন জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা, মার্কিন প্রশাসন, এমনকি কিছু ইসরায়েলি রাজনীতিকও। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি। এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পশ্চিম তীরে সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ
রয়েছে, কারণ এটি গাজার পরিস্থিতিকেও অস্থিতিশীল করতে পারে। গত 2 বছরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তরুণ ইসরায়েলি বসতকারীরা শত শত হামলা চালিয়েছে। জাতিসংঘের মানবিক কার্যালয়ের তথ্য অনুযায়ী 2006 সাল থেকে এখনো পর্যন্ত শুধু অক্টোবর মাসে পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক বসতকারীর ওপর হামলা হয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ সতর্ক করে বলেছেন, পশ্চিমা দেশ এবং রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠছে। তার মতে, ইউরোপের দেশগুলো দ্রুত সামরিক প্রস্তুতি এবং অস্ত্রসজ্জা বৃদ্ধির এই পরিস্থিতিকে আরো নিশ্চিত করে তুলেছে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ভুচিচ বলেন, এমন যুদ্ধের সম্ভাবনা এখন আর নিছক কল্পনা নয়। তিনি উল্লেখ করেন, সামরিক ব্যয়ের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার হুমকির কারণে দ্রুত সামরিকীকরণের পথে হাঁটছে, যদিও মস্কো এই বিষয়টিকে ঘরোয়া অর্থনৈতিক সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য হিসেবে বাতিল করেছে। ভুচিচ আরও বলেছেন, আমার ধারণা ইউরোপ এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ লাগবে, এই নিশ্চয়তা বাড়ছে। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রোমানিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ডের মতো ছোট দেশগুলো এই পথে হাঁটছে, রাশিয়ানরাও তাই। তিনি বলেন, সবাই প্রস্তুতি নিচ্ছে। এর ফল কি হতে পারে? কেবলই সংঘাত। এই পরিস্থিতিতে সার্বিয়াও নিজেদের একদিকে খাদ ও অন্যদিকে কূপের মাঝে মনে করছে এবং তাই সামরিক প্রস্তুতি জোরদার করতে হচ্ছে বলে তিনি জানান। যদিও সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে, মস্কোর উপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে অস্বীকার করায় বেলগ্রেডের আবেদন কার্যত স্থগিত রয়েছে। দুটি দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বজায় আছে এবং রাশিয়া সার্বিয়ার অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী। অন্যদিকে মস্কো বারবার অভিযোগ করছে, ন্যাটো এবং ইইউ ক্রমাগত সম্প্রসারণের মাধ্যমে ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, সূত্র জানায় RT। পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া জালমুদ 1 খাইবার পাখতুনখোয়ার তারবেলায় সমাপ্ত হয়েছে। মহড়াটি মূলত জিম্মি উদ্ধার অভিযানের উপর কেন্দ্রীভূত ছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সামা টিভি। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, 2 সপ্তাহব্যাপী এই মহড়ায় পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ এবং UAE প্রেসিডেন্সিয়াল গার্ডের ইউনিট সমূহ অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে SSG'র জেনারেল অফিসার কমান্ডিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমিরাতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেন। ISPR আরও জানায়, মহড়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে যৌথ দক্ষতা বৃদ্ধি এবং জিম্মি উদ্ধার কার্যক্রমে সমন্বিত সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা। চীনের সাথে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে যুদ্ধ বিমান পরিচালনার জন্য সক্ষম একটি নতুন বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারত। বুধবার ভারতীয় বিমান বাহিনীর প্রধান একটি সামরিক পরিবহন বিমানে অবতরণের মাধ্যমে এর উদ্বোধন করেন। বৃহস্পতিবার ভারতীয় একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী 2 দেশের মধ্যে সীমান্তে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কমাতে গত অক্টোবরে একটি মাইল ফলক চুক্তি এবং চলতি বছরে নরেন্দ্র মোদী চীন সফরের পর সম্পর্কের উন্নতির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিমান বাহিনী প্রধান AP সিং বুধবার লাদাখের মুধ নিয়মা বিমান ঘাঁটিতে C-130J বিমানের মাধ্যমে উদ্বোধনী অবতরণ করেন। এটি প্রায় 13,000 ফুট বা 4,000 মিটার উচ্চতায় অবস্থিত। ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। নতুন বিমান ঘাঁটি চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এই অঞ্চলে ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর প্রতিবেশী চীন ও পাকিস্তানের কথা উল্লেখ করে এক্স পোস্টে বলেছেন, লাদাখের এই নতুন বিমান ঘাঁটি যা যুদ্ধ বিমান পরিচালনার জন্য সক্ষম, আমাদের উভয় প্রতিপক্ষের জন্যই নতুন চ্যালেঞ্জ যুক্ত করবে। তিনি উল্লেখ করেন, চীনেরও একই উচ্চতায় একটি বিমান ঘাঁটি রয়েছে। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জুনের যুদ্ধের পর ইরানের ভয়ে ইসরায়েল যুদ্ধবিমানগুলোকে বিদেশে লুকিয়ে রেখেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাল্লায় সীমা না রাখার ঘোষণা ইরানের।
পূর্বে ভারত ও পশ্চিমে আফগানিস্তান, দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান, বললেন খাজা আসিফ। সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, বললেন সংবিধানের ওপর নগ্ন হামলা। ফিলিস্তিনে মসজিদে আগুন, কুরআন অবমাননা করল ইসরায়েলি বাসিন্দারা। ন্যাটো রাশিয়া যুদ্ধ অনিবার্য, জানালেন সার্বিয়ার প্রেসিডেন্ট। যৌথভাবে সন্ত্রাস বিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। চীন সীমান্তের পাশে নতুন বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারত। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।